8 ঘন্টা করে অন্তত পড়তে হবে এখন। 8 ঘন্টার মধ্যে 4 ঘন্টা বা 3 ঘন্টা হচ্ছে জিকে, 2 ঘন্টা হচ্ছে ম্যাথ, 2 ঘন্টা হচ্ছে রিজনিং। এবার যার যেটাতে স্ট্রং যদি মনে হয় যে না অন্যগুলোতে টাইম দেবে, সে দিতে পারে, সেটা নিজের উপরে ডিপেন্ড করছে। আর নিজে থেকে দেখবে প্রিপারেশন নিলে পরে হবে না। ধরো একবার ইতিহাস পড়ছো, মনে হবে ভালো লাগছে না, ধরো আবার ভূগোল পড়তে লাগবে। এই জিনিসটা যাতে না হয়, কনফিডেন্স যাতে না হারিয়ে যায়, অর্থাৎ রেগুলারিটি মেনটেন করে যাতে পড়তে পারো, তার জন্য আমি বলে দিয়েছি যে আমার সাথে সাথে চলে, যেমন হচ্ছে এনসিয়েন্ট এবং মিডিয়াভেলের নোটস তোমাদেরকে প্রোভাইড করে দিয়েছি। এই রিসেন্ট এখন হয়তো এই জন্যই বলি যে যার যেদিনকে ক্লাস শুরু হবে তার আগে থেকে আগের দিনকে অ্যাডমিশন ক্লোজ করে দিই। তো যাই হোক, এই রিসেন্ট হয়তো 2-3 জন জয়েন করেছে, তাদেরকে হয়তো দিইনি, তারা পাওনি, তাছাড়া আমি গ্রুপে প্রোভাইড করে দিয়েছি, বা আজকে সকালের দিকে যারা জয়েন করেছে তাদেরকে আমি নোটসগুলো প্রোভাইড করে দিয়েছিলাম। বলেছিলাম যে এনসিয়েন্ট এবং মিডিয়া ভেলের আজকে এটা টার্গেট নেওয়া হয়েছে যে নোটসগুলো দিয়ে দিয়েছি। এবার যাদের হয়তো এখনো কমপ্লিট হয়নি, তোমরা এই পার্টটুকু, মানে প্রথমে আমি ইতিহাসটাকে কভার করব 1 সপ্তাহের মধ্যে, তাহলে 1 সপ্তাহের মধ্যে এইটুকু তুমি টার্গেট নাও যে ইতিহাসটা আমার সাথে সাথে পুরো চ্যাপ্টার ওয়াইজ শেষ করবে, কমপ্লিট করবে, সেই সঙ্গে এমসিকিউ কোশ্চেনগুলো প্র্যাকটিস করবে। এবার এর বাইরে, এবার আমি হয়তো রিজনিং এর যেমন বলে দিয়েছি, রিজনিং এর ক্ষেত্রে লেটার সিরিজ, নাম্বার সিরিজ এটা পড়াবো। তেমনি ম্যাথের ক্ষেত্রে যেমন বলেছি লসাগু গসাগু নাম্বার সিস্টেম, এই পোর্শনটাকে ফার্স্টে পড়াবো। অর্থাৎ এই টোটাল যে 1 সপ্তাহের মধ্যে বা এই কটা দিনের মধ্যে এইটুকু টার্গেট করে না। এর বাইরে তুমি যদি আরো কিছু পড়তে পারো, ঠিক আছে, এর বাইরে তোমার যদি মনে হয় যে হ্যাঁ এর বাইরে আমার আরো টাইম পাচ্ছি, আমি পড়তে পড়তে পারছি, তাহলে এক্সট্রা পড়ো, কোনো ব্যাপার নেই। কিন্তু আমি যে সিলেবাসটা করে দিচ্ছি বা যে টাইমের মধ্যে, সেই টাইমের মধ্যে ওইটুকু যেন কভার হয়ে যায়। অর্থাৎ একদম পরীক্ষার আগে যেটাকে আমরা একবার চোখ বুলিয়ে নিই, সেইটা ছাড়া তোমাকে যেন ইতিহাসকে আর দেখতে না হয় পরীক্ষার আগে। তাই এটা একবার ওটা একবার না করে নিয়ে এই প্রসেসে পড়াটাকে করো। তো আমি অলরেডি পাঠিয়ে দিয়েছি, যাদের পড়া ছিল আশা করি আজকে থেকে যারা দেখছো মানে হয়ে যাবে, বা যাদের সব পড়া হয়নি আজকে কোশ্চেন আলোচনা করার পরে তোমরা দেখে নিতে পারবে। ঠিক আছে, তো তার সঙ্গে আজকে আমি আরেকটু নোটসের পড়া দেবো, তাহলে দুটো দুটো নোটস মিলে পরের দিনকে যেন কমপ্লিট হয়ে যায়। আর 3 দিনকে হচ্ছে আমি 3টে ক্লাসে আমি হচ্ছে হিস্ট্রিকে কমপ্লিট করে দেবো। তো এইভাবে সমস্ত সিলেবাসই করা আছে, এটা তোমাদেরকে অলরেডি পাঠিয়েও দিয়েছি, যে ইতিহাস ভূগোল বা যা বলে সমস্ত সিলেবাস করা আছে, এবং এই সিলেবাস অনুযায়ী আমি করাবো, এবং এখান থেকে আশা করি প্রশ্ন পড়বে। আর অত চাপ নেওয়া দরকার নেই, জিকে মোটামুটি মডারেটই আসে কোশ্চেন, মানে ইজি টু মডারেটই থাকে। ম্যাথ রিজনিংটাই হয়তো এখন যেমন লেন্দি বা একটু কঠিন করছে। তো এইভাবে পড়ো। আমরা ইতিহাস তো দিয়ে দিচ্ছি, ইতিহাস তো আর কিছু বোঝাবার নেই, ঠিক আছে, নোটস যেটা প্রোভাইড করেছি সেটা তো বোঝাবার সেরকম নেই। সেই কারণে আমরা ডাইরেক্ট আমি কোশ্চেনেই চলে যাচ্ছি, বা কোশ্চেনের পরে যদি কোনো জায়গায় কিছু আর ইয়ে থাকে তখন আমি নোটসে যাব। তো দেখো, প্রথম কোশ্চেন যেটা আছে সেটা হচ্ছে ঋগ্বেদ যুগের সর্বাপেক্ষা উন্নত রাজ্য কোনটি? পুরু, পাঞ্চাল, কালিবঙ্গা, অবন্তী। তো কি হবে? পাঞ্চাল। হুম, পাঞ্চাল হবে পাঞ্চাল স্যার। স্যার। পাঞ্চাল। দেখো, কালিবঙ্গান যেটা সেটা তো মানে সিন্ধু সভ্যতার সেই সময় কালিবঙ্গান ছিল। আর হচ্ছে ঋগ্বেদ যুগের সর্বাপেক্ষা উন্নত রাজ্য ছিল হচ্ছে পাঞ্চাল। অপশন বি আছে এই 2 নম্বর প্রশ্ন হচ্ছে কৃষ্ণল শতমান ঋগ বৈদিক যুগের এক ধরনের শস্য, নৌকা, কর, মুদ্রা। 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 অবশ্যই, তাহলে যে ঋগ বৈদিক যুগে আমরা জানি যে নিষ্কো মনা, এই দুটো সবাই জানি আমরা, যে নিষ্কো মনা দুটো মুদ্রা আছে। তার সঙ্গে সঙ্গে আরো দুটো মুদ্রা ছিল, যেটা হচ্ছে কৃষ্ণাল এবং হচ্ছে শতমান। এটা হচ্ছে এক ধরনের মুদ্রার নাম। আর একটা জিনিস আছে যেটাকে বলা হয় শতনিত্রা। ঠিক আছে, শতনিত্রা এটা হচ্ছে 100 জন 100 জন বহনকারী, বহনকারী নৌকা। 100 জন বহনকারী এক ধরনের একটা হচ্ছিল নৌকা, সেটাকে বলা হচ্ছে শতনিত্রা। স্ক্র্যাপার, হ্যান্ডেক্স, চপার হলো প্রাচীন প্রস্তর যুগের পাথরের তৈরি অস্ত্র, মধ্যপ্রস্তর যুগের অস্ত্র, নব্যপ্রস্তর যুগের অস্ত্র, প্রাচীন প্রস্তর যুগের তামার তৈরি অস্ত্র। এ স্যার প্রাচীন প্রস্তর যুগে পাথরের তৈরি। তাহলে একদম ঠিক আছে, স্ক্র্যাপার, হ্যান্ডেক্স, চপার এগুলো পাথরের তৈরি ভোঁতা অস্ত্রের নাম ছিল, প্রাচীন প্রস্তর যুগের পাথরের তৈরি ভোঁতা অস্ত্র ছিল। হরপ্পা সভ্যতার পতনের পর ওই স্থানে হরপ্পা সভ্যতার পতনের পর ওই স্থানে কোন সভ্যতা গড়ে ওঠে? যুগার সভ্যতা, ধোলাভিরা, চানহুদারো, মহেঞ্জোদারো।
অপশন এ। এটা ছিল এ স্যার। যুগাড় সভ্যতা গড়ে ছিল। ঋগ বৈদিক যুগে গাভূতি হলো সময় মাপার একক, দূরত্ব মাপার একক, উষ্ণতা মাপার একক, জিনিসপত্র মাপার একক। অপশন দূরত্ব মাপার। দূরত্ব মাপার। গাভূতি যেটা ঋগ বৈদিক যুগে সেটা ছিল দূরত্ব মাপার, আর সময় মাপা যেটা সেটা ছিল গোধূলি। সময় মাপাকে বলা হতো সেটা ছিল গোধূলি। মহাবিনিষ্ক্রমণ। মহাবিনিষ্ক্রমণ হলো গৌতম বুদ্ধের ধর্মপ্রচার। দেখো প্রত্যেকটা পরীক্ষা দেখবে একটা বৌদ্ধ ধর্ম বা জৈন ধর্ম এই জায়গা থেকে একটা প্রশ্ন আসার সম্ভাবনা গৌতম বুদ্ধের বৃহত্তর। পড়ে নিতে হবে। কি বলে মহাবিনিষ্ক্রমণ? গৌতম বুদ্ধের বৃহত্তর। তাহলে হচ্ছে গৌতম বুদ্ধের গৃহত্যাগ। গৌতম বুদ্ধের ধর্মপ্রচার। ধর্মপ্রচারটা বৌদ্ধ ধর্মের ভাষায় কি বলা হয় সেটাকে? ধর্মচক্র প্রবর্তন। আর গৌতম বুদ্ধের যে মৃত্যু হয়েছিল সেই মহাপরিনির্বাণ স্যার। মহাপরিনির্বাণ। মহাপরিনির্বাণ। 7 নম্বরে যে বৌদ্ধ ধর্ম সম্মেলনগুলি কালক্রম অনুযায়ী সাজালে সঠিক ক্রম কোনটি হবে? স্যার সি। রাজগীর বৈশালী পাটলিপুত্র কাশ্মীর। হ্যাঁ, তো যখন তোমাদের যারা পুরোনো যখন ক্লাস করেছিলেন তখন একটা বলেছিলাম যদি ভুলে যাও তাহলে হচ্ছে এই ছড়াটা মনে রাখতে পারো যে রাজা বিশাল পাকা, মানে রাজগীর, তারপরে হচ্ছে বৈশালী, তারপরে হচ্ছে পাটলিপুত্র, তারপরে হচ্ছে কাশ্মীর। তার মানে রাজগীর, বৈশালী, পাটলিপুত্র, কাশ্মীর। এসি হচ্ছে রাইট আনসার। 483, 383, 251 আর 78। এই তো পরপর সালগুলো মনে রাখবে, কোন রাজার আমলে হয় সেটাও মনে রাখবে। আর ছিল কে কারা সভাসদ ছিল, সভাপতিত্ব করে। প্রথম সভাপতিত্ব কে ছিলেন? প্রথমে মহাকাশ্যপ, তাই তো? মহাকাশ্যপ। তারপরে সভাকামী। তারপরে ছিল বসু মিত্র। তারপরে তারপরে ছিল বসুমিত্র। মহাবীরের জন্ম কোথায় হয়? মহাবীরের জন্ম কোথায়? বিহারের কুন্দগ্রাম। নেপালের কপিলাবস্তু লুম্বিনী। বিহারের কুন্দগ্রাম। তাহলে যে মহাবীরের জন্ম হয়েছিল বিহারের কুন্দগ্রামে, অপশন এ হচ্ছে রাইট আনসার। আর মৃত্যু যেটা হয়েছিল সেটা বিহারের পাবাতে, মহাবীরের মৃত্যু হয় সেটা হচ্ছে বিহারের পাবাতে। আর গৌতম বুদ্ধের যেটা জন্ম, গৌতম বুদ্ধের জন্ম হয়েছিল লুম্বিনী, নেপাল। এখানে হয়েছিল গৌতম বুদ্ধের জন্ম। বৌদ্ধ ধর্ম সম্মেলনের শেষ সভাপতি কে ছিলেন? তাহলে যে বসু দেব না বসু বন্ধু? তার মিত্র বসুমিত্র। তাহলে যে বৌদ্ধ ধর্মের সম্মেলনের শেষ সভাপতি ছিলেন বসুমিত্র। এবার এটাই পরীক্ষার সময় এরকমই হয়ে যেতে পারে যে বসু বন্ধু, বসুমিত্র, বসুদেব সবই একই রকম দেখে লাগছে। আর বসু বন্ধু কে ছিল? পরে দেখবো। মহাবীরের কন্যার নাম কি? প্রিয়দর্শিকা, প্রিয়দর্শনা, প্রিয়দর্শনা। আর প্রিয়দর্শিকা কি? প্রিয়দর্শিকা বুদ্ধদেব। অশোকের নাম। অশোকের নাম স্যার। অশোকের মেয়ে। না, প্রিয়দর্শী হর্ষবর্ধনের স্যার লেখা। হর্ষবর্ধনের চাই কি দেখো অশোকের যেটা নাম সেটা হচ্ছে প্রিয়দর্শী, ঠিক আছে। আর প্রিয়দর্শিকা যেটা সেটা হচ্ছে হর্ষবর্ধন 3টে নাটক লিখেছিলেন, তাই তো? হর্ষবর্ধনের লেখা 3টে নাটক ছিল। একটা ছিল রত্নাবলী, নাগানন্দ, নাগানন্দ, আর ছিল প্রিয়দর্শিকা। আর প্রিয়দর্শী এবং দেবানাম প্রিয়, ঠিক আছে। দেবানাম প্রিয় আর হচ্ছে প্রিয়দর্শী,
এগুলো কিন্তু সব একই রকমেরই অনেকটা উচ্চারণ। প্রিয়দর্শী অশোকের ছিল নাম। অশোকের নাম। আর তিনি আর একটা অশোকের একটা যে সবমুনিমে পূজামহ কার উক্তি বা কার নীতি ছিল, ঠিক আছে, এটা অনেক সময়। নেক্সট কোশ্চেন দেখো যে ভারতের ইতিহাস অনুযায়ী পরপর রাজবংশগুলি সাজালে সঠিক ক্রম কোনটি হবে? হর্ষঙ্ক, নন্দ, শিশুনাগ, মৌর্য। কোনোটি হবে না স্যার, কোনোটি হবে না স্যার। হর্ষবংশ, হর্ষবংশের পরে হর্ষঙ্ক শিশুনাগ হবে, বংশ, তারপরে শিশুনাগ হবে, তারপরে তারপরে নন্দ, নন্দ বংশ, তারপরে তারপরে মৌর্য বংশ। তাহলে হচ্ছে ইতিহাস অনুযায়ী যদি বলা হয় তাহলে প্রথম হচ্ছে হর্ষঙ্ক বংশ, তাই তো? হর্ষঙ্ক বংশের পরে আছে শিশুনাগ বংশ, শিশুনাগের নন্দ। পরে হচ্ছে নন্দ, তারপরে তারপরে হচ্ছে মৌর্য। তাহলে একটাও ঠিক নেই। হ্যাঁ, যাই হোক, একটাও ঠিক নেই, কোনোটি না। এবং হর্ষঙ্ক বংশ মানে যদি বলে যে পৃথিবীর প্রথম রাজবংশ, এই পৃথিবীর বলছি ভারতের ইতিহাসে প্রথম রাজবংশ, সেটা হচ্ছে হর্ষঙ্ক বংশ। কিন্তু কোশ্চেন যদি এটা দিয়ে দেয় যে প্রথম ঐতিহাসিক রাজবংশ কোনটা, তাহলে কি হবে? মৌর্য বংশ। তাহলে যে মৌর্য যুগ, ঐতিহাসিক বললে ঐতিহাসিকতা থাকলে হচ্ছে মৌর্য যুগ থেকে। আর যদি বলে রাজবংশ শুরু হয় কোন ইয়ে থেকে, অপশন যদি হর্ষঙ্ক থাকে তাহলে হচ্ছে হর্ষঙ্ক বংশে বলবে, হর্ষঙ্ক বংশ দিয়ে শুরু হয় 545 খ্রিস্টপূর্বাব্দে, 545 থেকে। মৌর্য যুগটা একটু মনে রাখতে হবে, মৌর্য যুগ হচ্ছে 324 থেকে শুরু হয়েছিল, 324 থেকে। 322 বলে। 322 বা 324 লেখা থাকে। ঠিক আছে। অষ্টম শিখ গুরু, অষ্টম শিখ হরিকিষান। হ্যাঁ, যে হরে কিষান। এখান থেকে পর পর যেগুলো আছে সবগুলো নিশ্চয়ই জানো যে প্রথম শিখ গুরুর নাম হচ্ছে গুরু নানক। নানক। দ্বিতীয় নম্বর হচ্ছে অঙ্গদেব। গুরু অঙ্গদ। তৃতীয় নম্বর হচ্ছে গুরু অমরদাস। অমরদাস। চতুর্থ নম্বর হচ্ছে রামদাস। এই রামদাসকেই তোমার হচ্ছে স্বর্ণ মন্দির করার জন্য আকবর জায়গা দিয়েছিল, জমি দিয়েছিল, চতুর্থ শিখ গুরু রামদাসকে। পঞ্চম হচ্ছে অর্জুন। ষষ্ঠ হচ্ছে হরগোবিন্দ। সপ্তম হচ্ছে হরহরাই। অষ্টম হচ্ছে হরকিষান। নবম তেগ বাহাদুর। নবম হচ্ছে তেগ বাহাদুর। এই নবম তেগ বাহাদুরকে কে কি করেছিল? উচ্ছেদ করেছিল। আর দশম হচ্ছে গুরু গোবিন্দ সিং। এখান থেকে কেপিএসআই না কিছু একটা কোশ্চেন দিয়েছিল, সেই কি জানো, পঞ্চকর নাকি? হ্যাঁ, তো ওই কৃপান মানে তরবারি, তারপরে যেটা আছে ওইটা নোটসে আশা করে দেওয়া আছে, ওখান থেকে একটু দেখে নিও। প্রধানাঞ্চলে কি ধরনের শিল্প পাওয়া যায়? নৌকা নির্মাণ শিল্প। এবার এটা দেখবে কিছু কোশ্চেন আছে যে যে সমস্ত রাজা হয়েছিল অ্যাক্সিডেন্টাল ডেথ হয়েছিল, সেই অ্যাক্সিডেন্টাল ডেথ কার কিভাবে হয়েছিল? কালিঞ্জর দুর্গ অবরোধ করলে শেরশাহের মৃত্যু হয়? কালিঞ্জর। তাহলে কালিঞ্জর দুর্গ অবরোধ করলে বারুদের স্তূপে আগুন লেগে শেরশাহের মৃত্যু হয়েছিল। সূরি বংশের প্রতিষ্ঠাতা শেরশাহ। আর রায়গড় দুর্গ যেটা, এই রায়গড় দুর্গ এখানে কি হয়েছিল? শিবাজি রাজ্যাভিষেক 1674 সালে। বিজয়নগর রাজ্যটি কোন নদীর তীরে অবস্থিত? তুঙ্গভদ্রা, কর্ণাটক। চন্দ্রগুপ্ত মৌর্যের আমলে ভারতের দাস প্রথা ও দুর্ভিক্ষ ছিল না, এটি কার কথা? মেগাস্তিনিস। চন্দ্রগুপ্ত মেগাস্তিনিসই বলবে। কারণ ওর আমলে এক চাই ছিল মেগাস্তিনিস। অশ্ব ঘোষ কার রাজসভায় ছিলেন? কনিষ্ক, অশোক, বিন্দুসার, আকবর? সহসভাপতি ছিলেন। আরো ছিল অশ্ব ঘোষ, তারপরে ছিল নাগার্জুনা, চরক, তারপরে বসুমিত্র, ঠিক আছে, এরা সবাই কনিষ্কের রাজসভায় পৃষ্ঠপোষকতা লাভ করে। চেঙ্গিস খাঁ কার আমলে সিন্ধু নদীর পর্যন্ত অগ্রসর হয়েছিলেন? ইলতুৎমিশ। 1221 না কত?
সুলতানি সাম্রাজ্যের বংশগুলি কালক্রম অনুযায়ী পরপর সাজাও। দাস বংশ, সৈয়দ বংশ, খলজি, না সৈয়দ তো হয় না, ডাইনেস্টি, খিলজি ডাইনেস্টি, তুগলক। এখানে একটা জিনিস আছে যে ইলবাড়ি তুর্কি যেটা সি সি স্যার, অপশন সি, অপশন খলজি সি, বংশ, অপশন অপশন সি, সি, খলজি বংশ তুলা, অপশন সি। অপশন সি। অপশন সি। দেখো ইলবাড়ি তুর্কি যেটা, ইলবাড়িরই আর একটা নাম হচ্ছে কি দাস বংশ, দাস তাই তো? বংশ। যে ইলবাড়ি তুর্কি বা হচ্ছে দাস। এই ইলবাড়ি তুর্কির টেনিয়র কত ছিল? 1206 সাল থেকে। যদি বলো যে কবে থেকে দাস 40 বংশ বা দিল্লি সুলতানিতে শুরু হয়েছিল, সেটা হচ্ছে 1206 ছয় থেকে, থেকে 1206 1240, থেকে 1290। আর 90, ঠিক আছে। এর পরে যেটা শুরু হয়েছিল সেটা হচ্ছে খলজি বংশ। 1290 থেকে 1314, খলজি হয়েছিল 1290 থেকে 1320। খলজির পরে ছিল তুর্কি, এই খলজির পরে ছিল তুগলক, তুগলক। তুগলক সব থেকে বড় মানে লংগেস্ট এই ডাইনেস্টি, তুগলক মানে বেশি বংশটাই রাজ সব থেকে বেশি বছর রাজত্ব করে, 1320 থেকে 1413, মানে হচ্ছে 93 বছর রাজত্ব করে। এটা একটা কোশ্চেন ডব্লিউবিসিএস একবার এসেছিল যে কোন সুলতানি যুগ সব থেকে বেশি বছর রাজত্ব করে, সেটা হচ্ছে তুগলক বংশ। এরপরে হচ্ছে সৈয়দ, তারপরে হচ্ছে বেশি তুর্কি কয়নি, বংশ। লোদি, দুটোই কম কম। তো নিচের উপাধিগুলি কোন রাজাদের? লাখ বক্স নামে কে পরিচিত ছিল? কুতুবুদ্দিন আইবক, কুতুবুদ্দিন আইবক। তাহলে যে উদারতার জন্য তিনি কুতুবুদ্দিন আইবক লাখ বক্স নামে পরিচিত ছিল। জ্ঞানতম পাপী, মোহাম্মদ বিন তুগলক হবে স্যার। হ্যাঁ, মানে পাগলা রাজা বা হচ্ছে